প্যারিস প্রেম, শিল্প আর সংস্কৃতির শহর। আমাদের আজকে সকাল শুরু হবে এক জমজমাট খোলা বাজারে। ভালো আছি। যেখানে দেখা মিলবে প্যারিসের একেবারে জীবন্ত রূপে। আর তারপর আমরা ঢুকবো লুভ মিউজিয়ামের বিশাল শিল্প জগতে। কিন্তু লুভ কি শুধু মোনালিসার জন্যই, নাকি তার প্রতিটি গ্যালারিতে লুকিয়ে আছে আরো বড় বিস্ময়? আর রাত নামলে উঠবো আইফেল টাওয়ারের একেবারে চূড়োয়। এক্সাইটেড? এত টাকা খরচ করে সেই অভিজ্ঞতা সত্যিই কি সার্থক? চলুন আজ খুঁজে দেখি। আর ভাবছেন আমরা কারা? আমরা সোহম আর তৃষা। 35 দিন ব্যাপী আমরা ঘুরছি ইউরোপের আনাচে কানাচে। কখনো দ্রুতগতির ট্রেনে, কখনো গাড়িতে, নৌকোয় বা সাইকেলে, তবে বেশিরভাগটাই পায়ে হেঁটে। আমস্টারডাম ঘুমিয়ে আছে। এই পথে আমরা দেখব ইউরোপের প্রকৃতির নানা রূপ, পেরোবো এক দেশ থেকে আরেক দেশ। এদিকটা হচ্ছে অস্ট্রিয়া। পথে পথে আবিষ্কার করব ইউরোপের নানা স্বাদ। এটা হচ্ছে ব্যাঙের পা। দেখবো উৎসবের মাতামাতি। একটা শহর, সবাই পার্টি করছে। প্যারিস থেকে মিউনিক, সালজবার্গ থেকে আমস্টারডাম, বার্লিন থেকে ক্রাকো। স্বাগতম আমাদের 35 দিনের ইউরোপের অভিযানে। আপাহি। প্যারিস থেকে সুপ্রভাত। তখন সকাল 7:30। প্যারিসের ঘুম জাস্ট ভাঙছে, আর আমরা এর মধ্যে বেরিয়ে পড়েছি লুভ মিউজিয়াম দেখতে। লুভ খুলতে বেরিয়েছে, ততক্ষণ আমরা ঘুরে দেখব আমাদের অ্যাপার্টমেন্টের কাছেই বসা এক সাপ্তাহিক ফরাসি হাট। হাঁটতে হাঁটতে আমরা কখন যেন পৌঁছে গেলাম মার্শে রিশার্ড লেনোয়াতে। আরে ঘাবড়ানোর কিছু নেই, ফরাসিরা বাজারকে বলে মার্শে। এই বাজারের নাম রিচার্ড লেনোয়া বাজার, তাই মার্শে রিশা লেনোয়া। অনেকের মতেই প্যারিস নগরীর নাকি সবচেয়ে বড় বাজার হলো এটাই। এটি একটি মার্শে ভোলান্ট। এই দেখুন, আবার পাকামি করে ফরাসি বলে ফেললাম। মার্শে ভোলান্ট মানে সপ্তাহের নির্দিষ্ট দিনে কোনো একটি জায়গায় বসা বাজার, যারা অন্য দিনে অন্য কোনো জায়গায় বসে। এই রিশাদ লেনোয়া বাজার বসে শুধু বৃহস্পতিবার আর রবিবার। এখানে টুরিস্টদের ভিড় নেই। সাধারণত স্থানীয় মানুষ তাদের সাপ্তাহিক বাজার করেন এখান থেকে। ওই দেখুন, তৃষাকে দেখে এক বিক্রেতা ফরাসিতে কি সব বলতে শুরু করলেন। No French. Sorry. Bonjour. ব্রেকফাস্ট এখানে করা যাবেই, তার সঙ্গে তরি তরকারি, ফল, মাছ, সামুদ্রিক অন্যান্য খাবার, ডিম, চিজ, কি নেই এখানে। দেখেই মনে হচ্ছে কত ফ্রেশ এসব জিনিস। বাঙালিদের মতো ফরাসিরাও মাছ আর নানা জলজ প্রাণী খেতে ভালোবাসে। এখানে লবস্টার আর কাঁকড়াগুলোর সাইজ দেখুন। কাঁকড়াগুলো কি সাইজ রে? কত? 1 কেজি নাকি? 1 কেজি 11.9 ইউরো। মানে এগুলোর এক একটা 1 কেজি হবে। হ্যাঁ, হবে হয়তো। মাছ, মাংস, শাকসবজি বাদের যে জিনিসটার দোকান খুব বেশি চোখে পড়লো তা হলো চিজ। ফরাসিরা চিজের প্রেয়সী সে তো নতুন কথা নয়, তবে এত রকমের চিজের বাহার দেখতে বেশ লাগছিল। হঠাৎ আমরা আবিষ্কার করলাম বাঙালি এই ফুল বিক্রেতাকে। Oh, I'm from Kolkata. I also speak Bengali. বাঙালি একদম বাঙালি। ঠিক আছে, কি খবর? আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার দোকান কতদিনের? ওইখানে তো প্রায় 12 বছর হয়ে গেছে। 12 বছর? ইয়েস। ফ্রেঞ্চ শিখতে কতদিন সময় লেগেছে? No, 6 mois. 6 মাস 7 মাস লাগছে। 6 মাস 7 মাস? বাবা, খুব তাড়াতাড়ি। हाँ। आपके कितना साल चाहिए इधर? আমরা 5 দিন হলো প্যারিসে এসেছি বেড়াতে। হ্যাঁ, প্যারিসে বেড়াতে এসেছি। अच्छा अच्छा। ভালো Bye লাগলো। bye. বাই বাই, ভালো লাগলো। ओके धन्यवाद। Bonjour madame, oui. Avec ça pour vous? Un petit papier vous voulez? বাজার সেভাবে তখনও জমেনি, তবে ফরাসি হাট বাজারের একটা ছোঁয়া অবশ্যই পাওয়া গেল রবিবাসরীয় এই সকালে। আর বাজারে ঘোরার সময় নেই। লুভ মিউজিয়ামের সামনে আমাদের চলে যেতে হবে সকাল 9টার মধ্যে। ততক্ষণে প্রায় 8:30 বেজে গেছে। আমরা পা চালালাম সামনেই বাস্তিল মেট্রো স্টেশনের দিকে।
নিলাম 1 নম্বর লাইনের মেট্রো। প্যারিসের দুর্দান্ত মেট্রো নেটওয়ার্কের দৌলতে মিনিট দশেকেই পৌঁছে গেলাম পৃথিবীর সর্ববৃহৎ শিল্প সংগ্রহশালা লুভে। লুভ মিউজিয়াম দেখতে গেলে অগ্রিম টিকিট কাটা ভীষণ প্রয়োজন। মিউজিয়ামের টিকিট কাউন্টারে টিকিট অধিকাংশ সময়েই পাওয়া যাবে না। টিকিটের দাম 32 ইউরো, যদিও ইউরোপিয়ান অর্থনৈতিক অঞ্চলের বাসিন্দা বা নাগরিক হলে দাম কমে হয়ে যায় 22 ইউরো। আমাদের স্লট ছিল সকাল 9টায়। সামনের এই বিস্তৃত চত্বরকে 3 দিকে ঘিরে আছে লুভ মিউজিয়ামের 3টি উইং, বেনো, সালি আর রিশলু। সামনের আইকনিক কাচের পিরামিডটি হল মিউজিয়ামের প্রধান প্রবেশদ্বার। আমরা এবার আমাদের টিকিট দেখিয়ে মিউজিয়ামে প্রবেশ করি, আর ততক্ষণে লুভ সম্বন্ধে আপনাদের আরো কয়েকটা কথা বলে রাখি। লুভ সেন নদীর ধার ঘেঁষে প্রায় 800 বছর আগে তৈরি হওয়া এক দুর্গ কালে কালে পরিণত হয় ফরাসি রাজাদের রাজপ্রাসাদে। 1682 সালে রাজা চতুর্দশ লুই রাজপ্রাসাদ ভার্সাইতে সরিয়ে নিয়ে যাওয়ার পর লুভকে তার সংগ্রহে থাকা শিল্পের প্রদর্শনী হিসেবে তৈরি করেন। ফরাসি বিপ্লবের পর ন্যাশনাল অ্যাসেম্বলি যখন ফ্রান্সের শাসনভার নেয়, তখন এই সংগ্রহশালা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সমস্ত সংগ্রহকে জাতীয় সম্পদের তকমা দেওয়া হয়। কালে কালে ফ্রান্সের নিজেদের উপনিবেশগুলো থেকে আনা শিল্প আর ভাস্কর্য দিয়ে লুভকে ভরিয়ে তুলতে থাকে ফ্রান্স। আজ লুভ পৃথিবীর সর্ববৃহৎ সংগ্রহশালা। মোট 73,000 বর্গমিটার এলাকা জুড়ে 35,000 শিল্প সামগ্রীর প্রদর্শনী এই লুভে। বছরে 90 লক্ষ মানুষের পা পড়ে এই মিউজিয়ামে। সেই অর্থে পৃথিবীর মোস্ট ভিজিটেড মিউজিয়ামও এই লুভ। লুভের পুরোটা একদিনে ঘোরা প্রায় অসম্ভব ব্যাপার। তবে প্রথমবার লুভে এলে যেসব সামগ্রী না দেখলেই নয়, সেসবই দেখেছিলাম আমরা। চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই। আমরা লুভ ভিজিট শুরু করেছিলাম প্রি ক্লাসিক্যাল গ্রিসের গ্যালারি থেকে। এই সেকশনে প্রায় 5,000 বছরের পুরনো মূর্তিগুলোকে এক ঝলকে দেখে দৌড়লাম গ্রিসের স্বর্ণযুগের গ্যালারির উদ্দেশ্যে। লুভের অন্যতম বিখ্যাত শিল্পকর্ম ভেনাস দি মিলো। নাম ভেনাস হলেও আসলে তিনি প্রেম ও সৌন্দর্যের গ্রিক দেবী আফ্রোদিতি। আনুমানিক খ্রিস্টপূর্ব 150 থেকে 125 সালের মধ্যে তৈরি এই মার্বেল ভাস্কর্যটি 1820 সালে গ্রিসের মিলোস দ্বীপে আবিষ্কৃত হয় এবং পরের বছর স্থান পায় লুভ মিউজিয়ামে। তার দুটি হাত আজ আর নেই, আর সেই হাত দুটি ঠিক কি ভঙ্গিতে ছিল তা আজও এক বিস্ময়। কিন্তু অসম্পূর্ণতা যেন তার সৌন্দর্যকে কমায়নি। তার শরীরের কার্ভ আর শান্ত স্নিগ্ধ মুখের সঙ্গে ওই অসম্পূর্ণতাই তাকে করে তুলেছে আরো রহস্যময়। গ্যালারির ঠিক অন্য প্রান্তে রয়েছেন গ্রিক দেবী আথেনা। রয়েছে আরো বহু প্রাচীন গ্রিক ভাস্কর্য। সেসব হালকা করে দেখে পা বাড়ালাম আর এক বিখ্যাত ভাস্কর্যের দিকে। লুভ প্রাসাদের এক বিস্তৃত সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা এই অপূর্ব ভাস্কর্যটির নাম উইন্ড ভিক্টরি অব সামোথ্রেস। খ্রিস্টপূর্ব 2য় শতকে তৈরি এই মূর্তিতে দেখা যায় বিজয়ের গ্রিক দেবী নাইকিকে, যিনি একটি জাহাজের সামনের অংশে ডানা মেলে দাঁড়িয়ে আছেন। মুখ আর হাত নেই, কিন্তু তার শরীরের বিজয়ী ভঙ্গি, বিশাল ডানা আর ভেজা পোশাকের সূক্ষ্ম ভাঁজ পাথরের মধ্যেও অসাধারণ প্রাণ সৃষ্টি করেছে। 1863 সালে সামোথ্রেস দ্বীপে আবিষ্কৃত এই ভাস্কর্য আজ বিজয়, শক্তি আর সৌন্দর্যের এক কালজয়ী প্রতীক। এবার আমরা ইটালিয়ান গ্যালারিতে প্রবেশ করলাম, ইটালিয়ান পেন্টিং গ্যালারিতে। এখানে এই সমস্ত পেন্টিংগুলো রয়েছে এবার পরপরই, মানে মোনালিসার ভেতরেই আছে। কিন্তু প্রথম যে ছবিটাই আমাদের নজর কাড়লো, একদম প্রথম ছবিটাই, সেটা হচ্ছে এটা কোনো একজনের বাড়ির বেডরুমে এই ফ্রেস্কোটা লাগানো ছিল। ভেঙে যাওয়া সেই ফ্রেস্কোর বিভিন্ন পার্টকে জুড়ে যেন একটা জিগসা পাজল সলভ করা হয়েছে। আলজান্দ্রো ফিলিপি এবং বত্তিচেল্লি দুজনে মিলে নেকেছেন এটা। এবার আমরা ঢুকলাম লুভের সব থেকে বিখ্যাত সেকশনে, ইটালিয়ান পেন্টিং সেকশন, যার ভেতরেরই একটি ঘরে পাবো মোনালিসাকে। তবে তারও আগে দেখে নেব মধ্যযুগ আর রেনেসাঁস সময়ে ইতালিতে জন্মানো বিখ্যাত সব শিল্পীদের আঁকা পেন্টিং। প্রথমেই আসি জিওত্তো আর চিম্বুর আঁকা দুটি বিখ্যাত ছবি, আর তারপর বত্তিচেল্লি, রাফায়েল, টিশিয়ান, ভেরোনেজের মতো বিখ্যাত সব মাস্টারদের অসাধারণ সব ছবি পরপর এই গ্যালারিতে আছে। লুভের মধ্যে সব থেকে বেশি ভিড়ও বোধহয় এই অংশতেই হয়।
আর হবে নাই বা কেন? এই বিস্তৃত গ্যালারির একটা অংশে আছে লিওনার্দো দা ভিঞ্চির পরপর 4টি জগৎখ্যাত ছবি, জন দ্য ব্যাপটিস্ট, ভার্জিন অন দি রক্স, লা বেল ফেহনিয়ে আর দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান। পৃথিবীতে এমন আর কোনো দেওয়াল নেই যেখানে তার 4টি ছবি পাশাপাশি পাওয়া যাবে। লিওনার্দোর ছবির প্রধান 2 বৈশিষ্ট্য হল স্ফুমাতো আর চিয়ারোস্কুরো। স্ফুমাতো কৌশলে তিনি কোনো তীক্ষ্ণ রেখার ব্যবহার না করে শুধু রঙের স্তর মিশিয়ে চরিত্রগুলিকে রহস্যময় আর জীবন্ত করে তুলতেন। অন্যদিকে চিয়ারোস্কুরো হল ছবিতে আলো আর ছায়ার খেলা, যা তার ছবিতে আনে এক অসামান্য নাটকীয়তা। জাস্ট 1 হাত দূর থেকে যখন তার স্ফুমাতো আর চিয়ারোস্কুরো দেখছিলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তবে এই দেওয়ালে কিন্তু মোনালিসা নেই। তার জন্য বরাদ্দ অন্য একটি ঘর, যার একটি দেওয়ালে শুধুমাত্র তাকেই দেখতে পাওয়া যাবে। আর এই ঘরে স্বাভাবিকভাবেই ভিড় আরো অনেক গুণ বেশি। বেশ খানিকটা লাইন দিয়ে তবে দেখা মিলল মোনালিসার, তাও বহু দূর থেকে। সবাই মোনালিসা দেখতে আসে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সবাই মোনালিসা দেখবে, আমরাও দেখলাম। ছবিটা এতবার দেখেছি, আমার কাছে নতুন কিছু লাগলো না, শুধু একটা এক্সপিরিয়েন্স হলো যে নিজের চোখে মোনালিসা দেখলাম। কিন্তু মোনালিসার ঠিক উল্টো দিকে লুভের সব থেকে বড় প্যানেলটা রয়েছে, সব থেকে বড় দেখাচ্ছি। এটাতে একটা ওয়েডিং পার্টি চলছে, এটার নাম হচ্ছে ওয়েডিং পার্টি অফ কানা, যেখানে জেসাস উপস্থিত আছেন। একটা বিয়ের পার্টি যেখানে জেসাস উপস্থিত আছেন। এখানে মোট 130টা ক্যারেক্টার আছে, তার মাঝখানে জেসাসও আছে। এখন একদম ঠিক মাঝখানে জেসাস আছেন। ভেনিসের পেন্টার ভেরেনিস এঁকেছিলেন 6শ-10 শতকে। হিউজ। ইতালিয়ান গ্যালারি ছেড়ে আমরা এলাম ফরাসি পেন্টিং সেকশনে। 18 শতকের শেষ থেকে 19 শতকের মাঝামাঝি সময়ের ফ্রেঞ্চ নিওক্লাসিক্যাল শিল্পীদের ছবির গ্যালারি এটি। এখানেও আছে বেশ কয়েকটি বিখ্যাত ছবি, যেমন এই বিশাল প্যানেলটি। সম্রাট নেপোলিয়ন রাজ্যাভিষেকের দৃশ্য এঁকেছেন তাঁরই সভাশিল্পী জাক লুই দাভিদ। দৃশ্যটি নটরডাম গির্জার। এই অকেশনে যোগ দিতে শুধু রোম থেকে এসেছেন পোপ, কিন্তু সম্রাট পোপকে পাত্তা না দিয়ে রাজমুকুট নিজেই নিজের মাথায় পরে নিচ্ছেন। সামনে হাঁটু গেড়ে বসে আছেন সম্রাটের স্ত্রী জোসেফিন। এই কারুকাজগুলো দেখুন, নেপোলিয়নের এবং জোসেফিনের যে গায়ের যে পোশাক, তার কারুকার্যগুলো দেখুন, যেন মনে হচ্ছে কত অথেন্টিক, কত রিয়েল। আমার সামনে আরেক বিখ্যাত ছবি, ফ্রেঞ্চ আর্টিস্ট থিওডোর জেরিকো মাত্র 34 বছর বেঁচে ছিলেন। ওর বয়স যখন হয়তো 24 কি 25, তখন তিনি বিশাল ক্যানভাসে এই ছবি আঁকেন। এখানে দেখা যাচ্ছে একটা কাঠের ভেলা উত্তাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং তার উপরের লোকজন তারা নিজেদের সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছেন এবং বেশ কিছু মানুষ ততক্ষণে মারাও গেছেন সেই র্যাফটের ওপর বা ভেলার ওপর। এটা কিন্তু একটা সত্য ঘটনা, যেটা 1815 সালে ঘটেছিল। 1815 সালে ফ্রান্সের থেকে একটা এক্সপেডিশনারি গ্রুপ যাচ্ছিল বোধহয় আফ্রিকার কোনো একটা দিকে, বেশ কিছু আফ্রিকান নাবিককে নিয়ে বা বৃত্তকে নিয়ে। অ্যাকচুয়ালি উত্তাল আটলান্টিকে যাওয়ার উচিত ছিল না, তবুও নাবিকদের বারণ করা সত্ত্বেও এই জাহাজের ক্যাপ্টেন, জাহাজটার নাম মেদুসা, তাই ছবিটার নাম হচ্ছে দ্য র্যাফট অফ মেদুসা। এই মেদুসা জাহাজের ক্যাপ্টেন তিনি জোর করে ওই জাহাজটাকে নিয়ে যান সমুদ্রে, এবং সমুদ্রে ওই জাহাজ ডুবে যায়, মেদুসা ডুবে যায়। মেদুসা ডুবে যাওয়ার পর ওই ক্যাপ্টেন আর বেশ কিছু অভিজাত লোকজন তাড়াতাড়ি একটা ওই কাঠের ভেলা বানিয়ে তাতে করে চেপে বেরিয়ে আসেন। বেশিরভাগ মানুষ কিন্তু ওই জাহাজের ডুবিতেই মারা যান। এই কাঠের ভেলাতেও যে কজন দেখা যাচ্ছে, তাদের মধ্যে যারা একটু নিম্ন শ্রেণীর লোকজন, তারা না খেতে পেয়ে মারা যেতে শুরু করেন। পরবর্তীকালে অন্য একটা জাহাজে সেদেরকে উদ্ধার করে, কিন্তু ততদিনে অলরেডি ক্যানিবালিজম স্টার্ট হয়ে গেছে, কিছু মানুষের মৃতদেহকে খেতে শুরু করেছেন।
এরকম একটা ঘটনা ঘটে 1815 সালে, যেটা কিন্তু ফ্রেঞ্চ গভর্নমেন্ট ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে যায়। নিউজ পেপারেও খুব বেশি এটার ব্যাপারে লেখালেখি হয়নি। তার প্রায় 4 বছর পর জেরিকো এই ছবি আঁকেন। নিও ক্লাসিক্যাল থেকে পেরিয়ে রিয়ালিজমের দিকে যখন যাচ্ছে ফ্রেঞ্চ আর্ট, তার উদাহরণ এটা। একটা সত্যি ঘটনাকে অবলম্বন করে আঁকা একটা ছবি, যেটা সেই আমলে অভাবনীয় ছিল। জেরিকোর ছবির ঠিক পরেই দেখা যায় আর এক বিখ্যাত ছবি, ইউজিন দেলাক্রোয়ার আঁকা এই পেন্টিং লা লিবার্তে গুইডো ল পিপল, যেখানে জনগণকে নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতার দেবী। 1830 সালে ফ্রান্সের মানুষ বিদ্রোহ করেন স্বৈরাচারী শাসক 10ম শার্লের বিরুদ্ধে, আর সেই বিদ্রোহের ফলেই রাজা আবার সংবিধানকে মান্যতা দিয়ে শাসন করতে বাধ্য হন। বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতার প্রতীক এক দৃঢ়চেতা নারী। তার হাতে ফ্রান্সের তেরঙা পতাকা, তার পরিধানও ছিন্ন। আধুনিক গণতন্ত্রের প্রতীক ফ্রান্স। আর এই ছবি এদেশের মানুষকে চিরকাল স্বাধীনতার মনোভাবে অনুপ্রাণিত করে এসেছে। লুভ মিউজিয়ামে সব ছবি, সব ভাস্কর্য দেখা সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। মানে পৃথিবীতে অসম্ভব বলতে যদি কিছু হয় সেটা হচ্ছে এটা। তাই যারাই লুভ আসবেন, সব ছবি দেখতে যাবেন না, সব ছবি পড়তে যাবেন না, এই কখনোই পসিবল নয়। দেখতে গেলে হয়তো বছরখানেক লেগে যাবে হয়তো সবকটা ছবি যদি কেউ দেখতে চায়। তো বিখ্যাত কিছু ছবি যেগুলো অতি অবশ্যই দেখা দরকার, সেগুলো আমি প্রায় সবই কাভার করলাম। আরও কয়েকটা কাভার আমি করবো এরপর। এই ছবিগুলো অতি অবশ্যই দেখবেন, এগুলো কিন্তু পৃথিবীর ইতিহাসে অতি বিখ্যাত ছবিগুলোর মধ্যে এক একটা। তাই এগুলো দেখলেই লুভ দেখা মোটামুটি সার্থক প্রথমবারের জন্য। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারে যখন আসা হবে তখন লুভে আরও অনেক ছবি, অনেক ভাস্কর্য দেখতে পারবেন। আমরা প্রথমবার এলাম, এই কটাই দেখলাম, আমি মোটামুটি স্যাটিসফাইড। শুধু 2-1টা ছবি আর বাকি আছে, আমি যেগুলো সম্বন্ধে জানি সেগুলো আমি দেখবো, সেগুলো এখানে নেই, সেগুলো দেখবো। আজকের মতো লুভ শেষ করব। এখন খিদে পেয়ে গেছে। এখানেই এই ফ্রেঞ্চ আর্টিস্টদের ছবি আঁকার পাশেই রয়েছে কাফে মলিয়ে। এই কাফে মলিয়ে থেকে কিছু একটা খাবো, লাইন পড়ে গেছে অলরেডি। কাফে মলিয়েতে আমরা খেয়েছিলাম ফ্রান্সের স্টেপল লাঞ্চ, বাগেট ব্রেড দিয়ে তৈরি কোল্ড স্যান্ডউইচ। ভালো কোল্ড স্যান্ডউইচ। রাজপ্রাসাদ একেই বলে, মিউজিয়াম পরে হয়েছে, আসলে তো রাজপ্রাসাদ। গ্যালারি এক একটা, কি হিউজ সব জিনিসপত্র, চারিদিকে সব দুর্ধর্ষ ভাস্কর্য, পেন্টিং। ফ্রান্স একটা জিনিস মানুষকে শিখিয়েছে, এই সব সম্পদ রাজা সব লুট করে এনেছে, অথবা রাজা সব কিনে নিজেদের আয়ত্তে রেখেছিল জনগণের পয়সায়, সেগুলো জনগণকে ফিরিয়ে দিয়েছে ফ্রান্স। এ কিন্তু এখানেই শুরু। 1893 সালে যখন রাজা ষোড়শ লুইকে মুন্ডচ্ছেদ করে মেরে দেওয়া হলো গিলোটিনে ফরাসি বিপ্লবের পরে, তখন বিপ্লবীরা ডিসাইড করলো রাজাদের যত সম্পদ আছে, যত সব বিখ্যাত আর্টওয়ার্ক আছে, এই লুভ মিউজিয়াম, এই লুভ প্যালেস, তখন লুভ রাজপ্রাসাদে এবং ভার্সাইতে, সেগুলোকে সবকিছু নিয়ে এই লুভকে একটা মিউজিয়াম হিসেবে তৈরি করা হবে। তার আগে এরকম ধারণা কিন্তু কারুর ছিল না, কেউ কখনো এরকম ধারণা করতে পারেনি। জনগণের জন্য রাজাদের তৈরি জিনিস, রাজাদের আয়ত্তের বা রাজাদের সংগ্রহে থাকা জিনিসপত্র খুলে দেওয়ার ঘটনা সেই প্রথম। সেই অর্থে লুভ কিন্তু পৃথিবীর প্রথম আর্ট মিউজিয়াম, আর আজকে আমরা সেখানেই। লুভের 3 দিকে মূলত 3টি উইং, দেনো, সালি আর রেশলিউ। আমরা এতক্ষণ ছিলাম দেনো আর সালিতে। এই রেশলিউ উইং এ আমি এসেছিলাম মূলত ডাচ শিল্পী জোহানেস ভার্মিয়ের আর ফরাসি শিল্পী জঁ অগুস্তে ডোমিনিক অকের ছবিগুলি দেখতে। সবাই শুধু মোনালিসার দিকেই যান, এত ভিড় ওখানে, আর এইসব বিখ্যাত বিখ্যাত পেন্টারদের ছবির জায়গাতে
কোনো ভিড় নেই। সেই সকাল 9টায় ঢুকে লুফ থেকে বেরোলাম যখন, তখন দুপুর প্রায় 3টে। রাতে আজ আইফেল টাওয়ারের মাথায় ওঠার টিকিট আছে। মাঝের সময়টাতে আমরা দুজন দুটো পৃথক পথ নিলাম। তৃষা ফিরে গেল অ্যাপার্টমেন্টে বিশ্রাম নিতে। এদিকে আমি উদ্দেশ্যহীনভাবে প্যারিসের রাস্তায় রাস্তায় হাঁটার প্রকল্প নিলাম। লুভের সামনের তুইলারি বাগান আর পাশেই সেন নদীর শোভা উপভোগ করে পৌঁছে গেলাম সান জামে অঞ্চলে। ফুটবল প্রেমীদের কাছে এই সান জামে খুবই পরিচিত নাম, পিএসজি ক্লাবের দৌলতে। এই অঞ্চলের নাম হয়েছে 6ষ্ঠ শতাব্দীর এক সন্ন্যাসী সান জামের নাম থেকে। তাঁকে উদ্দেশ্য করে রয়েছে একটি চার্চও। 1000 বছর পুরনো এই চার্চ প্যারিসের ওল্ডেস্ট সার্ভাইভিং চার্চ। প্রাচীন এই চার্চটাও টুক করে দেখে নিলাম। সেদিন ছিল ইস্টার সানডে, চার্চে তাই স্পেশাল কোনো সার্ভিসও চলছিল। অ্যাপার্টমেন্টে ফিরে বিকেলে তৃষার সঙ্গে বেরোলাম দিনের দ্বিতীয় আকর্ষণের উদ্দেশ্যে। আজ আমাদের টিকিট কাটা আছে আইফেল টাওয়ারের একদম মাথায় চড়ার। তবে খিদে পেয়েছে ভালোই। অ্যাপার্টমেন্টের কাছেই একটা ক্রেপারিতে খেয়ে নিলাম ক্রেপ। ওই দেখুন, ভাবছেন ক্রেপ কি বা ক্রেপারি বা কি? ফ্রান্সে এসে ক্রেপ না খেলে সফরটাই অসম্পূর্ণ। ময়দা, ডিম আর দুধ দিয়ে তৈরি কাগজের মতো এক পাতলা ফরাসি প্যানকেককে বলে ক্রেপ। তার ভেতরে কখনো থাকে নাটেলা, কখনো বা কলা, স্ট্রবেরি, কখনো বা থাকে চিজ, হ্যাম বা ডিমের মতো নোনতাপুর। রাস্তার ধারে ছোট্ট দোকান থেকে শুরু করে বড় রেস্তোরাঁ, ক্রেপ ফরাসি খাবারের এক অবিচ্ছেদ্য অংশ। শুধু ক্রেপ বিক্রি করে যেসব দোকান তাদের বলা হয় ক্রেপারি। সেদিন আমরা সেই ক্রেপারিতে নিয়েছিলাম একটা ভেজিটেবল আর একটা চিকেন চিজ ক্রেপ। খেতে দুর্দান্ত হলেও সেগুলো এত বড় আর চিজে ভরা ছিল যে সেদিন আমাদের আর ডিনার করতে হয়নি। এক্সাইটেড? ভেরি। আজকে টুরিফেলের উপরে উঠবো। টুরিফেল ইফেল ফরাসি ভাষায় আইফেল টাওয়ারের এটাই নাম। সিভিল ইঞ্জিনিয়ার গুস্তাভ ইফেলের কোম্পানি 1889 সালে তৈরি করেন এই টাওয়ার। তার নামেই এর নাম। 1889 সালে প্যারিসে হওয়া বিশ্ব মেলা আর ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের স্মারক হিসেবে তৈরি হয় আইফেল টাওয়ার। 330 মিটার উঁচু এই টাওয়ার সে আমলের উচ্চতম স্থাপত্য হিসেবে বিবেচিত হতো। আজ এই টাওয়ারের 3টি তলায় ওঠা যায়। সর্বোচ্চ তলার ডেকের উচ্চতা 276 মিটার, যেখানে ওঠার টিকিট আছে আজ সন্ধ্যায় আমাদের। এখান থেকে একটু হাঁটতে হবে আমাদেরকে। আমরা মেট্রো করে এসে এক জায়গায় নামলাম। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। আমরা ক্রেপ খেলাম। সেই ক্রেপের ভেতরে এত চিজ দিয়েছিল, এটা দেখালাম, মানে পেট একদম পুরো ভর্তি। তো একটু হাঁটলে হয়তো ভালোই লাগবে সেটা। প্যারিসিয়ান বিল্ডিং গুলোর ফাঁক থেকে হঠাৎ বেরিয়ে এলো সুন্দরী লৌহনারী। আগে হ্যাঁ, ফরাসিরা আদর করে আইফেল টাওয়ারকে এই নামেই ডাকেন। আইফেল টাওয়ারের ওই টঙে ওঠার টিকিট কাটার থেকে ভারতীয় রেলের টিকিট কাটাও সোজা ঠেকেছিল। ঠিক 60 দিন আগে টিকিট পাওয়া যায়, সেও ঠিক মিনিট 15-এর মধ্যেও শেষ হয়ে যায়। টিকিটের দামও মারাত্মক, জনপ্রতি 37 ইউরো। প্রথমে একটা ফার্নিকুলার চেপে লেভেল 2 আর তারপর একটা উচ্চ গতির লিফটে উঠতে হয় সর্বোচ্চ প্ল্যাটফর্মে যেতে। ওপর থেকে সেদিন সূর্যাস্ত ভালোই দেখা গেল, তবে এত উঁচু থেকে প্যারিসের সেরকম কোনো বৈশিষ্ট্য আর বোঝা গেল না। তাই আমাদের অনেস্ট ওপিনিয়ন, আইফেল টাওয়ারকে দেখুন দূর থেকে, তখনই একে মোহময়ী লাগে। এর ওপরে উঠলে তার সেই রূপ দেখা যায় না, আর টিকিটের দামও নেহাত কম নয়।
আইফেল টাওয়ারের টপ ফ্লোর থেকে আমরা চলে এসেছি এবার সেকেন্ড লেভেলে। এখান থেকে কিন্তু ভিউটা অ্যাকচুয়ালি ভালো, এটা সবাই বলেন, আমিও তাই বলবো যে আইফেল টাওয়ারের মেন ভিউ এখান থেকে কিন্তু বেটার। ইনফ্যাক্ট এখান থেকে টাওয়ারটাকেও দেখা যাচ্ছে। নিচে নেমে আসতে দেখি আইফেল টাওয়ারের গায়ে শত শত আলো জ্বলে উঠেছে। আর ঠিক 9টা বাজতেই তারা ঝিকিমিকি করে উঠল। এই জিনিস হয় সূর্যাস্তের পর প্রতি ঘন্টায়। দীর্ঘ একটা দিনের অবসান হলো। দিন শুরু করেছিলাম তখন প্যারিস সবে জেগে উঠছে, আর শেষ করলাম যখন সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মাঝে কেটে গেছে 14টি ঘন্টা। আগামীকাল আমরা ঘুরে দেখব প্যারিসের বিখ্যাত মমার্ত আর শাঁজ-এলিজে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আনাচে কানাচে।